আমাদের হাত যদি প্রশাসন খুলে দিত, তখন 24 ঘন্টার মধ্যে তোদের মতো জঙ্গিদেরকে এদেশের বুকে কবর দেবার ক্ষমতা পুলিশের আছে। তোদের মতো ক্রিমিনালদের জন্য আদালতের সময় বরবাদ করার কোনো মানে নেই। তাই তোকে আমি এখন সেই সাজা দেব, যে সাজা তোকে আদালত শোনাতো। খবরদার এসপি, আর একটু নড়লে গুলি ঘুরিয়ে দেবো। তোর হাতের অস্ত্র ফেলে দে বলছি। 017932645 আজ সকালে একদল সন্ত্রাসী জিম্মি করে বিমানে পালিয়ে যাবার সময় এএসপি বাদশার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পরাস্ত হয়। এএসপি বাদশাহ একাই আমার 16 জন মানুষকে শেষ করে দিয়েছে, কিন্তু তাতে কি? আমার মাথার একটা চুলের সমান শক্তিও সে নষ্ট করতে পারেনি, কিন্তু আমি নষ্ট করে দেব ওর জীবন। ওই একটা অফিসারকে সরিয়ে দিতে পারলেই এ দেশের মাটিতে কেউ আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কেউ না। কিভাবে বাদশা নিজেকে কি মনে করো? ও কি পুলিশের আইজি? ও কি দেশ চালানোর দায়িত্ব নিয়েছে যে যা ইচ্ছা তাই করবে? উনি ওনার ডিউটি পালন করছিলেন স্যার। এই ইন্সপেক্টর, চুপ, একদম চুপ। কি ডিউটি পালন করছিল ওই বাদশা? তোমাদের কাজ দেশের রাস্তাঘাটে অলিতে গলিতে সন্ত্রাসী মাস্তান ধরা। এইসব বড় বড় ব্যাপারে নাক গলাতে তোমাদের কে বলেছে? নাক গলাবো আমরা নেতারা, যারা অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়ারে বসেছি দেশ চালানোর জন্য। আর সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের, সেটাও আপনাদের মনে রাখতে হবে। এই, কোথায় কখন কি কাজ করতে হবে তা তোমাদের কাছ থেকে শিখতে হবে নাকি? এএসপি বাদশাহ অন ডিউটি। স্টাইল করে আসা যাওয়া করলে দায়িত্ব শেষ হয় না বাদশা। তুমি আজ এয়ারপোর্টে কেন গিয়েছিলে? কে হুকুম দিয়েছিল তোমাকে? আইজি না প্রধানমন্ত্রী? কোন হুকুম ছাড়া তুমি এয়ারপোর্টে গিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলে বলো, উত্তর দাও। প্রমাণ আমি করতে চাই না, প্রমাণ তোরা করতে চাস। ভোটের জন্য দেশের মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, টাকার জন্য ক্রিমিনালদের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, ক্ষমতার জন্য সরকারের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস। কিন্তু আমার কারো কাছে ভালো থাকার প্রয়োজন নেই। আমি তাই করি যা আমার কর্তব্য আমাকে করতে বলে। এই ডিউটিকে তোকে হাত তুলতে বলেছে? হাউ ডিয়ার ইউ! আমি তোকে জানিস আমি কে? জানি, কিন্তু চোখ রাঙানিতে আমি ভয় পাই না। ভয় কাকে বলে আমি তোকে দেখিয়ে দেবো অফিসার। আমি তোর চাকরি খাবো। আমার চাকরি কোনো খেলার মাঠের ফুটবল না যে কেউ লাঠি দিলে উড়ে যাবে। সরকার আমার গায়ে পোশাক দিয়েছে, কোমরে পিস্তল দিয়েছে, পিস্তলে গুলি ভরে দিয়েছে। কেউ ক্রাইম করে তাকে বাধা দিতে, গুলি করে তাকে জখম করতে হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। জনগণের কোন শত্রুকে আমি ক্ষমা করতে পারি না। চিনতে পারিস, এটা সন্ত্রাসী চুন্নুর মোবাইল। যে মোবাইলে জিম্মিদের ছেড়ে দেবার আগে 40 বার ফোন করেছিলে, যা প্রমাণ করবে ওই সন্ত্রাসীদের সাথে যোগাযোগ আছে। জিম্মিদের ছেড়ে দেবার জন্য পুরো নাটক সাজিয়েছিস। যে সন্ত্রাসীদের ধরতে আমরা আমাদের জীবনের পরোয়া পর্যন্ত করি না, সেই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে ছেড়ে দিতে চেয়েছিস। দেশের ইজ্জত খোলাবাদের নিয়ম করেছিস। সবচেয়ে বড় ক্রিমিনাল দেশদ্রোহী। ইয়েস, দেশদ্রোহী। আয় অফিসার, মোর বাবার নামে তুই মিথ্যা কলঙ্ক দিতে আসো। মোর বাবার চরিত্র মসজিদে ইমামের থেকে পবিত্র। পবিত্র? হ্যাঁ, হারামজাদা, তুই যেমন তোর বাপ ও তেমন। তোর বাপ সেই ইমাম যে পবিত্র কোরআন শরীফ পড়াচ্ছে, অবৈধ পথে কামাই করা টাকা গুনতে বেশি সময় কাটায়। আমার কাছে তোর বাপের নামে সাফাই গাইতে হবে না। হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এর মধ্যে নিকটস্থ থানায় গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে ডায়েরি করে আমাকে ফোন কর, নয়তো ছেলের মুখের গ্রেনেডের পিন আমি খুলে নেব।
আর সেই সাথে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের দেহ। না না, আমার সন্তানকে মারিস না অফিসার, তোর যত টাকা লাগে আমি দেবো। এই, আমি টাকার জন্য দেশকে নিলাম করব। আমি কোনো ঘুষখোর অফিসার নই যে টাকার জন্য দেশকে বারবার পেটচোত করব। আমি এদেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী, যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি। 5 মিনিটের মধ্যে 20 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 4 মিনিট 40 সেকেন্ড বাকি। না না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। সালাম আলাইকুম স্যার, আপনার অবস্থা কেন স্যার? আরে রাখো তোমার অবস্থা, আগে খাতা কলম দাও। নিন স্যার। হ্যালো হ্যালো, স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার হ্যালো স্যার, সে তো মারা গেছেন স্যার। স্যার, শক সামলাতে পারেনি, মারা গেছে। কোনো অসুবিধা নেই, দেশের একটা বেঈমান কমে গেলে দেশের কিছুই হবে না। বাদশার এত বড় সাহস, আমার প্রাণ বাঞ্চার করে দিয়েছে। ওর জন্য মারা গেছে আমার আজিজ, আমার বন্ধুর নেতা সিরাজ। ওর জন্য আমার সঙ্গীরা আবার জেল হাজতে। জি বস, শুধু তাই না, কাবিলার মুখের ভিতরে আরামদায়ক গ্যানেট বলে দিছিল, আর একটু হলে কাবিলা ইতিহাস হয়ে যায়। চুপ! বাদশাহ, তুই যতই চেষ্টা করিস আসলামের বিপ্লব তুই থামাতে পারবি না। এই দেশে বেকার বেশি, চাকরির প্রলোভন দেখিয়ে আমি আরো সঙ্গে জোগাড় করতে পারবো, আমার দলকে আরো সুসংহত করব। এই আসলাম চাইলে কি করতে পারে তার প্রমাণ তুই পাবি, খুব শীঘ্রই পাবি, অবশ্যই পাবি। তুই তৈরি থাক, আমি তোকে মারবই। কি মা? রিতু, তাড়াতাড়ি টিভিটা ছাড়, দেখ টিভিতে আমার বাচ্চাকে দেখাচ্ছে। তাই নাকি মা? কনগ্রাচুলেশন বাদশা। প্লিজ স্যার, এখন কিছু বলুন স্যার। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আজ যে পদক দিয়ে আমাকে ভূষিত করলেন তার দাবিদার আমি নই, তার সত্যিকার দাবিদার আমার মা। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাবার পর যিনি আমাকে মায়ের স্নেহে তার বুকে টেনে নিয়েছেন, নিজের সন্তানদের পাশে শুয়ে রেখে আমাকে ঠাঁই দিয়েছেন নিজের কোলে, আমাকে সুশিক্ষিত করে তুলেছেন, আমাকে পুলিশের চাকরি করার যোগ্য বানিয়েছেন। এই গৌরবের ভাগীদার শুধু আমি নই, ভাগীদার আমার ছোট বোন, ভাইয়া, যে নিজের রক্তের ভাইয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এই গৌরব আমার ছোট ভাই রনির, যে তার বাবার মতো আমাকে শ্রদ্ধা করে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকুর, তুমি বাদশার মতো ছেলেকে মানুষ করার সুযোগ আমাকে দিয়েছো। আর তোমাকে মা ডাকার সুযোগ পেয়েছি বলে আমার জীবনে ধন্য। ভাইয়া, কেমন আছিস বোন? মা, মা আমার মা, লক্ষ্মী মা, মা। এই নাও, ছেড়ে দিলাম। বেঁচে থাক বাবা। জানিস ভাইয়া, এই মাত্র না তোকে টিভিতে দেখাচ্ছিল। আরে দেখাবে না, দেখতে হবে না আমি কার সন্তান। তুমি যদি সেদিন আমাকে আশ্রয় না দিতে মা, নিজের সন্তানের মতো মানুষ না করতে, তাহলে আজ বাদশা পুলিশ অফিসার হতো না। দোয়া করি বাবা, এর চেয়ে আরো বড় বড় কৃতিত্ব তুই দেখাবি। ঋতু, এগুলো কারা রে? পাশের বাসার ছেলে মেয়ে সারাদিন আমাদের বাসায়
আমাদের নিয়ে ব্যস্ত থাকে আর আমি মাঝে মাঝে ওদের পড়া দেখিয়ে দেই। কি আর করবো বল, নিজের নাতিপুতির চেহারা তো দেখতে পাবো না, তাই এই বাচ্চাগুলো নিয়ে ব্যস্ত থাকি। দেখবে মা, দেখবে এই ঋতুর বিয়ে দিয়ে দাও, ভাইয়া। খুব তাড়াতাড়ি নাতি নাতনির চেহারা দেখবে। ভাইয়া ভালো হবে না কিন্তু, বাবা, মাপ চাই। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবোই না। আচ্ছা বাবা, আচ্ছা বিয়ে শাদী করা লাগবে না। তোর পড়াশোনার খবর কি তাই বল। এই তো একটু পরেই কলেজে যাব ভাইয়া। এই নাও। কিরে ঋতু, এত দেরি করলি কেন? দেরি মানে তুই জানিস না বডি চেক আপ করার জন্য আজ না কলেজে মেডিকেল টিম এসেছে? ও তাই তো, চল চল আগে চেক আপ করিয়ে নেই, চল। সরি। ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার বলছেন সরি? আচ্ছা, আপনি আমার পেছনে এভাবে লেগে আছেন কেন? যেখানে যাই সেখানে আপনি কি চান? আপনি আমার কাছে প্রেম, ভালোবাসা। আপনি 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 একটা কি? আপনি একটা গরু। আই আই চল। আচ্ছা, আমি গরু না মানুষ, তোমাকে আমি ঠিকই বোঝাবো। এভরিথিং ইজ কোয়াইট নর্মাল। ম্যাডাম, প্রিন্সিপাল স্যারের রুমে আপনার ফোন এসেছে, আসুন। চলো। সবুজের সাথে তো দেখা হয়েছিল। শুধু দেখা, ওকে নিয়ে কত জায়গায় ঘুরলাম, বেড়ালাম, ছবি দেখলাম। তাহলে তো তোর দিন ভালোই কাটছে। আপা আপনি যান। আচ্ছা। ওই স্ট্রেচারে গিয়ে শুয়ে পড়ুন। ইয়ে মানে ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। কামন, শুয়ে পড়ুন। ঠিক আছে। ঠিক আছে। দেখছো শালার কপাল। তুমি মানে দাঁড়াও, তোমার যাই তো মালা। আরে ওদিকে কোথায় গেল? আরে এই কোথায় যাচ্ছিস? এই ধর, ওকে পালাতে দিস না। বদমাসটা কি করেছিল ঋতু? ডাক্তারের মতো অ্যাপ্রন মাস্ক পরে আমি সবকিছু দেখে নিয়েছে। চিনতে পেরেছিস বদমাসটা কে? হ্যাঁ, থার্ড ইয়ারের আকাশ। কি বলছিস? রুবি, ছেলেদের মেডিকেল চেকআপ কোথায় হচ্ছে রে? কেন, ছেলেদের কমন রুমে? দাঁড়াও চান্দু, তোমার এমন অবস্থা করব জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ উঁচু করে তাকাবে না। তোর পীড়িতের কপালে জুতা না থাক, ঝাড়ু বাড়ি। গেলি তো গেলি, নিজে হাউস মিটাইতে পারলি না, আবার আমাকেও দেখতে দিলি না। ঠিক বলেছিস। তোরা কিছু দেখতে না পেলে আমার কি দোষ? বেশি কথা বলিস না। আরে আমি যা দেখেছি তাতে আমার চলবে দোষ? তাতে আমার আহ, কি রূপ মেয়েটির, যেমন গায়ের রং তেমনি ফিগার। শালা দুইটা কথা কইলে তোকে খুব না থাক। আজ তোর একদিন আর আমার যে কদিন লাগে। এক্সকিউজ মি ম্যাডাম, শার্ট প্যান্ট খুলে ওই স্ট্রেচারে শুয়ে পড়ুন। ডায়লগটা আগে কোথাও শুনেছি মনে হচ্ছে। জি? না না না, কিছু না, কিন্তু আপনি তো আই মিন মেয়ে মানুষ, তাই। ডাক্তার ছেলে হোক আর মেয়ে হোক, ডাক্তারের কাছে লজ্জা পেলে চলবে কেন? জি জি যান তাড়াতাড়ি ওই স্ট্রেচারে শুয়ে পড়ুন। জি। ইঞ্জেকশন দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে গেল কোথায়? আরে তুমি? হ্যাঁ আমি। এই ছাড়ো বলছি। না, ছাড়বো না।
আজ তোমাকে আমার মনের কথা বলবো। মানে? মানে প্রথম যেদিন তোমাকে আমি কলেজে দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমিও হয়তো বাঁচবো না। আকাশ। হ্যাঁ ঋতু, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করে নেবে? হ্যাঁ আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম আমার অনেক শুনেছেন, কিন্তু সরাসরি মোলাকাত হয়নি। অধমকে লোকে আসলাম ভাই নামে জানে। পুরো দেশের পুলিশ যার নামের বুলেট নিয়ে বেড়াচ্ছে, অথচ দেশের কোনো থানায় তার নামে কোনো কেস নেই। সেই আসলাম আপনার কাজের পুরস্কার দেবার জন্য আপনার কাছে এসেছে। দেশদ্রোহের কাছ থেকে আমি কোনো পুরস্কার আশা করি না। পুরস্কারের আশা না করলেও বুলেটের আশা তো নিশ্চয়ই করেন। আমার দলের লোকদেরকে একের পর এক জেলে ভরেছিস তুই, আমার সমস্ত রসদ আটক করেছিস তুই, আর তাই তোকে বুলেটের মালা পরিয়ে দিতে এসেছি আমি। শেষবারের মতো কলেমা পড়ে নে। 5 কলেমা সব কয়টা আমার কলমের ভিতরে প্রতিটা মুহূর্তে উচ্চারিত হয়। নতুন করে কলেমা পড়ার প্রয়োজন আমার নেই, কিন্তু তোদের আছে। এখন পর্যন্ত কোন জেল তৈরি হয়নি যে আমাকে আটকে রাখবে, এমন কোন আদালত তৈরি হয়নি যে আমাকে সাজা দেবে। তার আগেই আমি বের হয়ে দেশের ক্ষমতা দখল করে নেব, শেষ করে দেব আমার সব শত্রুদের। এসপি, আমার আঘাতে কোনো শব্দ হবে না, তুই বুঝতেই পারবি না আমি কোন দিক থেকে তোকে আঘাত করব। স্যার, সোহেল আসলাম খানের দিকে খেয়াল রাখবে। আমি একটু বাসায় যাচ্ছি, আমার ছোট ভাই আজ কলেজ হোস্টেল থেকে ফিরছে। কোনো সমস্যা হলে আমাকে ফোনে ইনফর্ম করবে। ইয়েস স্যার। দ্যাটস গুড। আরে দাঁড়া, দাঁড়া না ভাই, আর দাঁড়া না ভাই। আই মিয়া, হ্যাঁ ভাই আমার গায়ে কিভাবে ধরতে জানেন না? এই দেখেন তো কিভাবে হাতে সাপ পড়ে গেছে। আমার শরীরটাকে এত বস্তা নাকি, হ্যাঁ যে যেমনি চাইলাম এমনি ধরলাম। এই পাইছেনটা কি, আপনি পাইছেনটা কি জানেন? আমরা কত বড় খানদানের মাইয়া। আমার খালাতো বোনের ননদের চাচাতো ভাই একজন এমপি। এই এমপি বোঝেন? এমপি মানে কি? আমার ফুফাতো ভাইয়ের সুমন্দির শালা একজন হাইকোর্টের জজ। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বউয়ের তালতো ভাই একজন আর্মির নায়েব সুবেদার। আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস তো কম না। আপনি যে কেমন ঘরের লোক তা তো বোঝাই যাচ্ছে। বুক থেকে আঁচল যে সরে গেছে সে খেয়ালই তো নেই। এই মিয়া, ওর ব্যাগ দেন। আরে দেখলাম। এত ঘন ঘন বাইরে বের হচ্ছেন আর ঢুকছেন কেন? স্টেশন এসে গেছে।
একবার বেরোতে পারেন না? বাইর হমু কি কইরা? আমার যে লোক আসার কথা সে তো নিতে আসে নাই। আপনি যাবেন কোথায়? আমার মামা তো বোনের দেওয়ারের ফুফা আমারে কইছে স্টেশন থেকে বাইর হইয়া রিক্সাওয়ালারে কইতে কদমতলা যাইতে, সেইখান থেকে 10 নম্বর বাস ধইরা ওই সদরঘাট। এত ঘোরাঘুরি না করে ঠিকানা দিলেই পারেন। ওহো ঠিকানা, এই তো দিতাছি। ঠিকানা আগে ফেলে পারতেন, এত কথা বাড়ানোর কি দরকার ছিল? হ্যাঁ, আরে আরে আমার ঠিকানা কই হারাই গেল। ঠিকানা ছাড়া আমি জায়গা মতো কেমনে যাবো? আমার ঠিকানা এখন আমার কি হইব রে? ও ঠিকানা খুঁজতে থাক, আমি তাড়াতাড়ি ভাগি। এখনই হইব এই জায়গা। ঠিকানা স্যার আমি বাসায় যাবো কেমনে কইরা? ওই মিয়া, হ্যাঁ আরে এই বোকা লোকটা গেল কই? হ্যাঁ মা, ভাইয়া, আরে রনি, আরে ভাইয়া, কংগ্রাচুলেশন ভাইয়া। আসামকে ধরে তুমি একটা যা কাজ করেছো না। আরে বাদ দে সব কথা, বল তুই কেমন আছিস? ফার্স্ট ক্লাস। হ্যাঁ গুড। মা, ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। রনি, এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো বাবা? হ্যাঁ মা, পরীক্ষা শেষ না করে তো আর আসতে পারি না। ভালো করেছিস বাবা। ভাইয়া খালি হাতে এসেছিস বুঝি? ভাইয়া আমার জন্য কিছু আনিসনি? এনেছি, তোর জন্য বরের ঠিকানা এনেছি, একেবারে বিয়ে দিয়ে দেবো। ভাইয়া আহা ঋতু থাম তো, রনি এত দূর জার্নি করে এসেছে। হ্যাঁ ভাইয়া, দেখো না। দেখো না ভাইয়া কি করছে। রনি চুপ কর তো। আমার কি দোষ মা? ঠান্ডা লেগে আমার মুখটা বাঁকা হয়ে গেছে। মা খিদে পেয়েছে, চলো চলো। চল চল চল। আরে আরে কই যাইতেছেন? আমি কই যামু কিভাবে যামু ঠিক করে দিয়ে তারপর যান। কে তুমি মা? আমি কে তা আপনার ছেলেরে জিজ্ঞেস করে দেখেন। কি ভাইয়া ভাবি নাকি? বড় ভাইয়ের আগেই তুই বিয়ে সেরে ফেললি? আরে না না, কিসের ভাবি? এই মেয়ে, তুমি আমার বাড়িতে এসেছো কেন? কি চাও তুমি? আমার ঠিকানা দেন, আমি চলে যাই। কিসের ঠিকানা? ও মা, গাড়িতে যে আপনি আমার হাতের ঠিকানা হারাই ফেললেন সেই ঠিকানা। ঠিকানা ছাড়া আমার মতো সুন্দরী মাইয়া কি রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াবো নাকি? মা আপনি বলেন। না না, তা কি করে হয়? ঠিক কইছেন, তাই তো না সাথে সাথে আমি এইখানে চলে আইছি। ঠিকানা না পাওয়া পর্যন্ত আমার তো যাওয়ার জায়গা নাই। কিন্তু ঠিকানা তুমি মুখস্থ করে রাখোনি? না। তাহলে তো বিপদ। মা কি করা যায় বলো তো? কিছুই না, যতদিন ও ঠিকানা খুঁজে না পাবে ততদিন এই বাড়িতে ও ঋতুর কাছেই থাকবে। থ্যাংক ইউ মা, আপনি সত্যি খুব ভালো। এই কিসের ভালো মা? তুমি কি পাগল হয়ে গেছো? এই রাস্তার মেয়েকে বাড়িতে জায়গা দেবে? কিসের রাস্তার মাইয়া? আপনি জানেন আমার বাপ দাদা ভাওলের জমিদার ছিল, আমাকে হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া ছিল। সেই ঘোড়া নিয়েই ঢাকায় আসতেন, ট্রেনে আসার কি দরকার ছিল? আহা কথা বাড়িয়ে লাভ নেই। এই ঋতু, তুই ওকে বরং গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা ভাইয়া, যা। এসো চলো। এসো মা, চল। এসো বাবা। ঘোড়া না ছাই। দুটো প্রশ্নের উত্তর দিলেই তোর উপর টর্চার বন্ধ হতে পারে আসলাম। বল, তোর সাথে আর কে কে আছে? বল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এভাবে চুপ থাকলে কিছু করতে পারবি না। তোর মিশন ব্যর্থ হয়েছে। ইউ হ্যাভ ফিনিশড। না, আমি না, তুই, তোরা তোদের দেশ ধ্বংস করে দেব, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। না আসলাম না। চাইলেই আমি তোকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে আমি সব তথ্য বের করতে না পারবো ততক্ষণ তুই জীবিত থাকবি। বল, তোর সাথে আর কে কে আছে? কারা তোকে বোমার অস্ত্র সাপ্লাই দেয়? বলবো না, শত চেষ্টা করেও তোরা আমার কাছ থেকে কিছুই বের করতে পারবি না। সোহেল স্যার, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে আসল সত্য বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত টর্চার চালাবে। ওকে স্যার।
দাঁড়া মেয়েতেছি এই দাঁড়া দাঁড়া করতেছি ওই কই যাস এই এই কই যাস আরে গেল কই দাঁড়া আরে এই বিচ্ছুগুলা গেল কই ও আল্লাহ রে দাঁড়া তোরই আল্লাহ আমি বের করছি। হ্যাঁ দেখাবার পর থেকে তুই আমার পিছু নিয়েছিস, ট্রেনে আমার সঙ্গে নাটক করে বাসা পর্যন্ত পিছু পিছু এসেছিস। হ্যাঁ দখল করে নিয়েছিস আমার বেডরুম। হ্যাঁ আর এখন আমার গায়ে হাত। হ্যাঁ আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বলছি। আমি তো তোমার পিচ্ছি দুইটা ভাইবা মারছিলাম তাই বলে তুমি আমার কাপড় দিলা আমার পালাই দিবা আমার কাপড়টা বুঝে গেছে আমার তো কি মুশকিল। ব্লাউজ আছিল খবরদার খবরদার খবরদার, কাঁদবে না কাঁদবে না, চুপ করো বল। আমি তোমাকে 1 ডজন ব্লাউজ বানিয়ে দেবো। চুপ করো। মা যদি তোমার কান্না শুনে তাহলে কিন্তু আমি ছাদের থেকে ফেলে দেবো তোমাকে। চুপ করো। আমার কোমরটা যে ভেঙে গেছে কি কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোমাকে মেসেজ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। দেখি হ্যাঁ একটু ওঠো। আল্লাহ রে আমার এখানে বসো। রত্না, তুমি এখানে? যাক চিনতে পেরেছিস তাহলে। তোমার মতো এমন নরক পিশাচ কে না চিনতে পারে, যে কিনা সামান্য কথা টাকার লোভে নিজের আপন ভাগ্নিরে নারী পাচারকারীদের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করে না। তুমি চলে যাও। চলে তো যাবই, কিন্তু তোকে ছাড়া আমি কি করে যাই বল? এতটা সম্পদ পেলে কি করে যাই? চল আমার আমি আর এই বাড়ি ছেড়ে কোনোখানে যাবো না। যেতে তোকে হবে, নয়তো এই বাড়িতে তুই যে মিথ্যে পরিচয় দিয়ে আছিস আমি তা ফাঁস করে দেব। তখন ওরাই তোকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখনো সময় আছে, চল আমার ছেলে। না ও যাবে না, তুমি কিছু ভেবো না রত্না। আপনি বুঝতে পারছেন না, ও আমার ভাগ্নে, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর ওকে পেয়েছি। ওকে সঙ্গে করে নিয়ে না গেলে সমাজে আমার কলঙ্ক হবে। আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। আর কোনোদিন রত্নার কাছে আসার চেষ্টা করবেন না। যান বলছি, যান। কাজটা আপনি ভালো করলেন না। অন্যের মেয়েকে এভাবে আপনি জোর করে রাখতে পারবেন না। ওকে আমি নিয়ে যাবই, কারণ ওর উপর আপনার কোনো অধিকার নেই। প্রয়োজনীয় অধিকার আমি তৈরি করে নেব, তারপরও আপনার মতো স্বার্থবাদীর হাতে ওকে আমি তুলে দেব না। যান, চলে যান, নয়তো কাজটা আপনি ভালো করলেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো। হ্যাঁ, আমারে মাফ করে দেন। আমি ইচ্ছা করে আপনার কাছে মিথ্যা কই নাই, শুধুমাত্র নিজের ইজ্জত সম্মান বাঁচানোর লাইগা আপনার কাছে আশ্রয় নিছি। কিন্তু এখন কোনো কিন্তু নয়। আশ্রয় যখন নিয়েছো তখন ভাইয়াকে বলে আশ্রয়টা পাকাপোক্ত করে নিতে হবে। 2 চামচ। দাঁড়া কি রে, মতলবটা কি? চা এত চিনি দিচ্ছিস কেন? কি বলবি বল। আহা বল না। ভাইয়া আমি রত্নাকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। এখন তুমি ছাড়া আমাদের দুজনের হাত এক করে দেবার আর কেউ নেই ভাইয়া। কিন্তু মা যদি রাজি না হন তাহলে? তুমি বললে মা রাজি না হয়ে পারবেই না, কিন্তু তার আগে রত্নার মতামত তো জানতে হবে। ভাইয়া, এই বিয়াতে আমার কোনো অমত নাই ভাইয়া।
আমি রাজি। শুকর আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा ये काजी। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, মাকে রাজি করার দায়িত্ব আমার। সালাম করা লাগবে না। মাসছে জলদি যা, জলদি চলো চলো চলো। মা মা, কি হয়েছে বাচ্চা? বসো তো মা, বসো। মা, তুমি তো জানোই যে রত্নার দুনিয়াতে কেউ নেই। ও যখন এ বাড়িতে আছে তখন ওকে আর দূরে রেখে কি লাভ? কি বলছিস তুই বাদশা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছিলাম কি, ওই রনি রত্নাকে খুব পছন্দ করে, আর রত্নারও কোনো আপত্তি নেই। তাই তুমি যদি অনুমতি দাও, আমি ওদের দুজনের হাত এক করে দিতে চাই। অসম্ভব। বড় ছেলে রেখে আমি কিছুতে ছোট ছেলে বিয়ে দিতে পারি না। আগে তোর বিয়ে, তারপর রনি। মা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমার উপর অনেক দায়িত্ব। এখন বিয়ে করলে দায়িত্ব পালন করতে পারবো না। প্লিজ মা। তাই বলে? না মা, তুমি আর অমত করো না প্লিজ। কিন্তু সমাজের মানুষ আমাকে কি বলবে? মা যাই বলুক, আমি না হয় মাথা পেতে নেব। বলো তুমি রাজি? বলো। তোর যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না। তার মানে তুমি রাজি? ব্যাস, আগামী শুক্রবারে বিয়ে মা। আজ থেকে আমি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করব, ঠিক আছে? পাগল ছেলে। মা রাজি, আগামী শুক্রবারই বিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। রামদে, বাদশা বাদশা বাদশা, ও আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি বাদশাকে নিজের হাতে মাটি দিতে পারবো না, ততক্ষণ আমার গায়ের জ্বালা মিটবে না। বস, গরম খবর আছে। কি সেই খবর? আগামীকাল বাদশা ভাই রনির বিয়েতে সাহেব আসবেন দাওয়াত খেতে। কিন্তু আমি যতদূর জানি, ওই সময় চিটাগং মিটিং এ থাকবে। মিটিং শেষ করে সোজা ট্রেনে করে ঢাকা চলে আসবেন। গুড, ভেরি গুড। বাদশা আমার লোকদের অ্যারেস্ট করেছে। ওর গলায় ফুলের মালা পরিয়েছিল, এবার বোমের মালা দিয়ে আমি ওই জীবনটাই নিভিয়ে দেব। রাজেশ, বোম দিয়ে ট্রেন ওড়াবি তুই, আর বাদশার দায়িত্ব আমার। না না, এই খবরটা এসপি বাদশাকে জানাতে হবে। হ্যাঁ, 5 নম্বর সেক্টর 13 নম্বর বাসা, রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে। তোর দ্বারা আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, তুই আমার এই সময় কোথায় আছিস? বাড়ি চিনবে না, তাই ওদের আনতে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছে ভাইয়া, তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে আবুল চাচা। জি স্যার। সব ঠিকঠাক আছে? জি স্যার। সব কিন্তু ঠিক সময় পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনি ওদিকটা দেখুন। আমি আসছি স্যার। হ্যালো, এসপি বাদশা। ট্রেনে বোমা ফিট করতে যাচ্ছে আসলাম খানের লোকেরা, বাঁচান। গোয়েন্দাগিরি করো না, পুলিশের গোয়েন্দা। রাত তোর গোয়েন্দাগিরি পার করতেছি। কোথায় যাচ্ছেন?
দোস্ত কি রে তোর আমার বাসা চিনিস না? চল চল। শালা বোমাবাজি করো, সন্ত্রাস করো। বিশ্বাস করুন স্যার, আমি বোমাবাজ নই, আমি সন্ত্রাস করি না। এই হাত করা লাগাও। স্যার, আপনার মনে পড়েছে? হ্যাঁ সোহেল, আমার সব মনে পড়েছে, সব। তুমি সমস্ত কমান্ডার এক করো, আজই বাংলার মাটি থেকে আমি আসলামের নাম মুছে ফেলবো। বাদশা, বাদশা আয় বাবা, আমার বুকে আয়। মা, বাদশা, বাদশা। স্যার, আপনার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আমার স্ত্রী? উনি হাসপাতালে আছেন, সম্পূর্ণ সুস্থ। আমার স্ত্রী মানে সুমি? সুমি কোন হাসপাতালে? জেনারেল হাসপাতালে। কি ব্যাপার? সিস্টার, সুমি কোথায়? আমাকে মেরে সুমি ম্যাডামকে তুলে নিয়ে গেছে। হোয়াট? হ্যালো, আমি আসলাম বলছি। আসলাম খান, আমার স্ত্রী কোথায়? আমার আস্তানায় মেহমান হয়ে অপেক্ষা করছে তোর জন্য।
স্ত্রীকে বাঁচাতে চাইলে আমার গাজীপুরের আস্তানায় চলে আয়। এখানে আমার নতুন সন্ত্রাসীদের ট্রেনিং চলছে। ওদের দিয়ে আমি তোর সরকারের পতন ঘটাবো, ধ্বংস করে দেব প্রশাসন। আয় আয়, তোকেও সন্ত্রাসী ট্রেনিং দিয়ে দিব নতুন আঙ্গিকে। এদেশের মাটিকে তোর মতো চার সন্তানেরা যতবার অপবিত্র করতে চেয়েছে ততবার নিজেরাই নিঃশেষ হয়ে গেছে। তুইও নিঃশেষ হয়ে যাবি। আমি তোকে শেষ করে দেব। তুই আমাকে কি শেষ করবি? তোর বউকে তুলে এনে তো আমি তোকে অর্ধেক শেষ করে দিয়েছি, আর বাকি অর্ধেক শেষ করবো আমার আস্তানায়। যদি তুই পুরুষ হয়ে থাকিস তাহলে তাড়াতাড়ি আমার আস্তানায় চলে আয়, তা না হলে তোর ওয়াইফকে আমি। গেট রেডি। ওকে স্যার। ক্ষুধা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এই ক্ষুধায় মানুষকে সবকিছু করতে বাধ্য করে। এই ক্ষুধার জন্য মানুষ নিজের ইজ্জত থেকে শুরু করে দেশের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দেয়। এই আমার সন্ত্রাসী দলে যোগ দে, তাহলে আর কোনোদিন না খেয়ে থাকবি না, 3 বেলা খেতে পারবি। দেশকে ভালোবেসে ওর স্বামী আর ওর ভাই বাদশা কি পেয়েছে? কিছুই না। দেশ ওর জন্য কি করেছে? কিছুই না। ওই বাদশার মতো 30 লক্ষ লোক দেশের জন্য জীবন দিয়ে কি পেয়েছে? কিছুই না। সত্যিকারের দেশপ্রেমিক। আসলাম, তুই কি ভেবেছিলি বাংলা মায়ের 14 কোটি সন্তানের মোকাবেলা করে, তাদের বোমা দিয়ে আতঙ্কিত করে, ছত্রভঙ্গ করে ক্ষমতা দখল করবি? দেশকে আর দেশের মানুষকে তোর গোলাম বানাবি? না আসলাম, না। তোর স্বপ্ন নষ্ট করার জন্য আমার মতন একজন দেশের সিপাহী যথেষ্ট। আজ সেই সিপাহী তোকে দেশের মাটিতে কবর দেবে, তোর জীবন নেবে দেশের পতাকা দিয়ে। বাবারে, জিহাদ আরম্ভ হয়ে গেছে, মরণের গন্ধ পাইতেছি। ভাগ্যে যাই, বাইসে থাকলে আসলামের সাথে আমার দেখা হবে। আসি আসলাম ভাই।
বাংলাদেশ জিন্দাবাদ।